নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আজ আমার অতিথি তরুণ আইনজীবী সিপিআইএম নেতা সায়ন ব্যানার্জি। সায়ন, সবার আগে তোমাকে স্বাগত। তুমি একদম কয়েকদিন আগে একটা মামলা করেছো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই মর্মান্তিক ঘটনাটার পরে। এই মামলার উপজীব্যটা কী ছিল? এই মামলার এখনকার স্ট্যাটাসটা ঠিক কী? মূল কথা ছিল যে আমি যাদবপুর ইউনিভার্সিটি থ্যাংক ইউ প্রথমে এটা তোলবার জন্য। তার কারণ আমি তোমাকে বলছি উইথ ডিউ রেসপেক্ট টু আদার হাউস বা সবাইকে, যে আলোচনাটা হওয়া উচিত ছিল আমার কোথাও গিয়ে মনে হয় অর্কদা এই আলোচনাটা হারিয়ে গেছে। এই আলোচনাটা হয়নি, বা হয়েছে যতটা হওয়া উচিত ছিল ততটা হয়নি। কারণ আমার মনে হয়েছিল যাদবপুর ইউনিভার্সিটির ঘটনার পরে যে এটা হচ্ছে সবচাইতে বেস্ট টাইম যেখানে র্যাগিংকে একেবারের মতো বন্ধ না করা যেতে পারলেও একটা বিশাল বড় ড্রাস্টিক স্টেপ অথবা একটা প্রমোশন অ্যান্টি র্যাগিং সেটা হতে পারে। বাট আনফর্চুনেটলি সেটা হলো না। দিনের শেষে সেটা ঘুরে গিয়ে সিপিএম, এসএফআই একটা মানে পলিটিক্যাল ইনক্লিশনের দিকে গেল তৃণমূলের। বিজেপিও সেখানে কিছুটা চেষ্টা করলো, আমাদের দিকে যখন এলো আমরাও ডিফেন্ড করার চেষ্টা করলাম। আর এর বাইরে ইত্যাদি মদ গাঁজা ইত্যাদি ইত্যাদি সব নিয়ে চললো। মাঝখান থেকে র্যাগিং হলো না, তুমি যেটা প্রথমেই তুললে। দেখো, আমি খুঁজছিলাম যে কি হয়েছে আর কি র্যাগিংকে কার্ভ করবার জন্য বা র্যাগিংকে কমানোর জন্য কি আছে। আমি তখন একটা অসাধারণ রিপোর্ট খুঁজে পেলাম। এই রিপোর্টটা হচ্ছে 2007 সালের একটি রিপোর্ট। সুপ্রিম কোর্টে একটা মামলা হয়, প্রথম আমাদের গোটা দেশের মধ্যে, মানে আমার যা রিসার্চ উঠে এসছে, তুমি জিজ্ঞাসা করলে বলে বলছি, 1998 সালে সম্ভবত তামিলনাড়ু, তার পরবর্তী সময়েতে কেরালা 1998 সাল, আর 2000 সালে পশ্চিমবাংলার বুকে অ্যান্টি র্যাগিং আইন আসে। এর আগে দেশে কোথাও অ্যান্টি র্যাগিং আইন ছিল না। সুপ্রিম কোর্ট প্রথম 2001-এ একটি মামলা ডিল করে, পরবর্তী সময়তে কেরালার একটি মামলা সুপ্রিম কোর্টে আসে। সেই মামলার মাধ্যমে আর কে রাঘবন, ইনি সিবিআই-এর ডিরেক্টর ছিলেন একটা সময়, ওনার নেতৃত্বে 7 জনের একটা কমিটি গঠন করা হয়। এবং সেই কমিটি 5 মাস 6 মাস ধরে প্রচণ্ড কাজ করে একদম গ্রাউন্ড লেভেল থেকে গিয়ে একটা রিপোর্ট তুলে আনে। সেই ডিটেল রিপোর্ট প্রায় 240-45 পাতার একটা রিপোর্ট। সেই রিপোর্ট তখন সুপ্রিম কোর্টে টেবেলড হয়। সেখানে একটা বিশাল বড় রিকমেন্ডেশনের তালিকা ছিল। সেই রেকমেন্ডেশনগুলো যদি ইমপ্লিমেন্ট করা হতো তাহলে আমি তোমাকে বলছি দেখো, যে র্যাগিং তো অপরাধ, আমি বলতে পারি না যে র্যাগিং একদম সমূলে উৎখাত করা যেত, বাট যতটা যাও আছে তাও হতো না। এটাকে মানে বিশাল আকারে আটকে দেওয়া যেত। হয়নি, এবং হয়নি মানে এমনটা ভাববার কোনো কারণ নেই যে সেটা পশ্চিমবাংলায় হয়নি। আমি তোমাকে বলছি থ্রু আউট দ্য নেশন হয়নি। আইআইটিতেও হয়নি, আইআইএমেও হয়নি, কোথাও হয়নি। যা ছিল এর মধ্যে থেকে শুধু ওই অ্যান্টি র্যাগিং এফিডেভিটটুকুকে তুলেছে, একটা অ্যান্টি র্যাগিং কমিটি, অ্যান্টি র্যাগিং স্কোয়াডকে তুলেছে, দ্যাটস অল। এর বাইরে যা মানে আমি তোমাকে 1-2টো রেকমেন্ডেশন বললে তোমার দর্শকদের বুঝতে সুবিধা হবে। 1 নাম্বার হচ্ছে যে তোমার ডিস্ট্রিক্ট লেভেল কমিটির কথা বলা ছিল, যে একটা ডিস্ট্রিক্ট লেভেল কমিটি থাকবে যারা গোটাটাকে সুপারভাইজ করবে। অ্যান্টি র্যাগিং কমিটিতে মিডিয়া পার্সোনাল থাকবে, সেখানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের লোক থাকবে, সিভিল সোসাইটির লোক থাকবে, অ্যাডমিনিস্ট্রেশন, এক্স্যাক্টলি, এনজিও থাকবে। আমি তোমাকে বলছি, আমি দায়িত্ব নিয়ে তোমাকে বলছি, আমি ইউনিভার্সিটির নাম করে বলছি, একদম নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে শুরু করে বর্ধমান, কল্যাণী, কলকাতা, যাদবপুর, যা অ্যান্টি র্যাগিং কমিটি 16 তারিখের আগে, 16 তারিখ কিছু কলেজ এই মামলা মোকদ্দমা হওয়ার পরে তারা নতুন করে অ্যান্টি র্যাগিং কমিটি ফর্ম করেছে। এর আগে অবধি এই ফরমেশনে অ্যান্টি র্যাগিং কমিটি ছিল না, কোথাও ছিল না। কিন্তু মুশকিল হচ্ছে এটা আলোচনায় এলো না। নির্দিষ্টভাবে বলা ছিল যে আইপিসিতে স্পেসিফিক সেকশন ইনক্লুড করা হোক যেখানে র্যাগিং কথাটা থাকবে, কোথাও নেই। বলা ছিল সিআরপিসিতে নির্দিষ্টভাবে প্রভিশন থাক যেখানে ফাস্ট ট্র্যাক কোর্ট বসিয়ে র্যাগিং রিলেটেড মামলাকে, আমি তোমাকে বলছি একটা অসাধারণ রিপোর্ট অর্কদা, কিছু করেনি। শুধু তাই না, মানে আমি পড়ে তখন বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি স্পিরিট কী ছিল। যতটা স্টুডেন্টের কথা মাথায় রেখেছে, ততটা ইউনিভার্সিটির অটোনমিকে মাথায় রেখেছে, ততটাই ল অ্যান্ড অর্ডারকে মাথায় রেখেছে। এত অসাধারণ একটা রিপোর্ট, এবং একবারের জন্যও কিন্তু বলেনি। এবং সেই রিপোর্টের মধ্যে বলছে যে ক্যাম্পাসের মধ্যে যা কিছু প্রবলেম তাকে ইনার ক্যাম্পাসের মধ্যেই ঠিক করতে হবে, বাইরের কোনো হস্তক্ষেপ চলবে না। কিন্তু প্রোভাইডেড দ্যাট সেখানে যদি বিশাল বড় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হয়ে যায়, বিশাল বড় পিনাল কিছু হয়ে যায়, মার্ডার হলো, রেপ হলো বা ইত্যাদি ইত্যাদি হলো, তখন সেখানে বাইরের হস্তক্ষেপ আবশ্যক। আনফর্চুনেটলি কিচ্ছু নেই। যাদবপুরটা দেশবিরোধী লোকজনের আখড়া, এটা শুভেন্দু অধিকারী বলেছে বলে বলছি না, এটা একটা পারসেপশন আছে
এবং ওখানে মদ গাঁজার অবাধ বিচরণ আরও অনেক কিছু হয়, এবং এটা তো অনস্বীকার্য। উগ্র বাম আর সরকারি বাম এদের একটা মেলবন্ধন আছে। তো যাদবপুরের যদি এই অবস্থা হয়, এটা আমাদের সার্বিকভাবে খুব চিন্তার ব্যাপার। ওখানে কিন্তু তৃণমূল এবিভিপি কিচ্ছু নেই, তোমরা আছো, আরএসএফ আছে, আর বিভিন্ন কিসিমের বাম সংগঠনগুলো। এই দায় কিন্তু বামপন্থীদেরই নিতে হবে, সব রঙের বামপন্থীদের। এক্স্যাক্টলি। নাও কোয়েশ্চেন ইজ কোন বামপন্থী? প্রশ্নটা এখানে অর্কদা আজকে খুব পার্টিনেন্ট এই কারণে, কারণ অনেক দিন পরে এরকম ধরনের একটা আলোচনা যেহেতু এলো। দেখো, বামপন্থী বলতে যদি আমি তোমাকে বলি যে 2006 থেকে 2011 সাল, শুধু ওইটুকু স্প্যান। তুমি সেই সময়েরও সাংবাদিক, আমি সেই সময়ের হাফ প্যান্ট পরে স্কুলে যাওয়া একজন যুবক, তবুও রাজনৈতিক পরিবার হওয়ার কারণে যেটুকু যা দেখেছি, ছোট থেকে রাজনৈতিক পরিবারের মধ্যে, বৃত্তের মধ্যে বড় হয়েছি, সেই সময়ের বামপন্থীও কি এক কোট আনকোট বামপন্থীর মধ্যে আমরা ফেলতে পারতাম? আমার মনে হয় ওর কথা না। তার কারণ বামপন্থী বলতে এখন যাদেরকে সব দাগিয়ে দেয়া হচ্ছে, বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু, কিষাণজি, বামপন্থী সব এক। তার সাথে পূর্ণেন্দু বসু থেকে শুরু করে ইত্যাদি ব্রাত্য বসু সব কিছু হয়ে গিয়ে সব বামপন্থী। এর বাইরে তো মমতা ব্যানার্জির মধ্যে একদল লেনিনকে খুঁজে পান, একদল মমতা ব্যানার্জির মধ্যে সবচাইতে বড় বামপন্থী খুঁজে পান। প্রশ্নটা হচ্ছে যে অতি বাম, আলট্রা লেফট, এরা কোনোদিন সিপিআইএমকে বাম বলেই মনে করে না, রাদার আমি যা বুঝেছি ওদের যা পারসেপশন ইত্যাদি ইত্যাদি, ওই জঙ্গলে চলো, বন্দুক ধরো, বিপ্লব করো ইত্যাদি ইত্যাদি, মানে সংসদীয় রাজনীতিতে আস্থা নেই ইত্যাদি, একদম খুব খোলা কথায় আমি দর্শকদের সহজ ভাষায় বোঝবার জন্য বলছি। দেখো, এই সব বাম কোট আনকোট যদি সমান হয়, তাহলে একদল বাম সেদিন সরকারে, আরেক দল বাম কিষাণজি সেদিন জঙ্গল থেকে বলছেন পিঠে বন্দুক নিয়ে অর্কদা যে আমি মমতা ব্যানার্জিকেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই। কবির সুমন 2009 সালে যাদবপুর লোকসভার ক্যান্ডিডেট, সেই সময়তে উনি বলছেন এবং গর্বের সাথে বলছেন, একটা সিপিআইএমের কাটা মুন্ডু প্রতিদিন সকালে না দেখতে পেলে আমার ব্রেকফাস্ট হজম হয় না। ফলত বাম, অতি বাম, কোট আনকোট করে যতই আজকে মিলিয়ে দেওয়ার চেষ্টা হোক, এটা হতে পারে না। আমার 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমি কিছু সাংবাদিক বন্ধুদেরকে দেখলাম, তারা অসাধারণভাবে শেষ 10 দিন ধরে একদম পুরো বাম অতি বাম, আমাকেও প্রায় বাম অতি বাম সব করে টোরে দিয়ে পরে বোঝানোর বললাম তাদেরকে, আমি বললাম এমনটা নয় যে তোমরা জেনে না জেনে করছো, তোমরা ইচ্ছা করে করছো। বললো কীরকম? এবং কিষাণজি হচ্ছেন ভারতবর্ষের মধ্যে একমাত্র মাওবাদী নেতা, আর পশ্চিমবাংলা একমাত্র মাওবাদী স্টেট যেখানে পিঠে AK-47 নিয়ে যাকে আমরা সাংবাদিক সম্মেলন করতে দেখতাম। এবারে লেটস কাম টু দ্য পয়েন্ট, শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর সাথে মাওবাদীদের সমস্যা কবে থেকে? আমার তো মনে হয় না খুব বেশি দিন। ও বিজেপিতে গেছে কয়েকদিন হলো, উনি দুটো বসন্ত হয়েছে, হতে পারে। এই শুভেন্দু অধিকারীর ওপেন স্টেটমেন্ট আমি তোমাকে বলছি, নন্দীগ্রামে সিপিআইএম বিরোধী আন্দোলনে মাওবাদীদের উপস্থিতি ছিল, শুভেন্দু অধিকারীও ছিলেন, মমতা ব্যানার্জি ছিলেন। তুমি যদি সেই সময়তে সিঙ্গুর আন্দোলনে যারা যারা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ছিলেন, আমি অনেকগুলো ইন্টারভিউ দেখছিলাম, একজন সিঙ্গুরের প্রতিবেশী তিনি বলছেন প্রচুর ইউনিভার্সিটি থেকে না দুপুরে ছেলে মেয়ে আসতো, আমাদের বাড়িতে থাকতো, খেত। এই ইউনিভার্সিটির ছেলে মেয়েগুলো কারা অর্কদা? এই যাদবপুর প্রেসিডেন্সি গোছের ইউনিভার্সিটির বাম যা বলে যাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে, অ্যাকচুয়ালি তারা অতি বাম, নক্সালাইট, নকশাল মুভমেন্টে বিশ্বাস করে, নিজেদেরকে স্বাধীন বলে দাবি করে, বন্দুকের নলই ক্ষমতার উৎস, চীনের চেয়ারম্যান আমার চেয়ারম্যান, সব ইত্যাদি মিলেমিশে গিয়ে সেই সময়তে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি একটি ছবি দেখছিলাম, এবং পশ্চিমবাংলাতেই এই দৃশ্য হয়তো সম্ভব, অতি ডান বসে রয়েছে, অতি বাম বসে রয়েছে, মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায় বসে রয়েছেন। ফলত শুভেন্দু অধিকারীর চোখে আজকে হঠাৎ মনে হতে পারে যে মাওবাদী খারাপ। আমরা সেদিনকেও বলেছি যে মাওবাদীর, এবং অর্কদা আজকে তো এটা বিশ্বাস আজকে তো এটা সবাইকে মানতে হবে, 2006 থেকে 2011 মাওবাদীদের হাতে কারা খুন হয়েছে অর্কদা? সিপিআইএম খুন হয়েছে। তুমি আমাকে একজন, বিজেপি ছেড়ে দাও সে সময়, একটা তৃণমূলের নেতার নাম বলতে পারো যে মাওবাদীরা গিয়ে তৃণমূলের নেতাকে খুন করেছিল? না। রাদার আমি তোমাকে বলতে পারি মাওবাদী নেতা, মাওবাদী নেত্রী পরবর্তীকালে তৃণমূলে হয়ে গেছে, পরবর্তীকালে তৃণমূল নেতার বউ হয়েছে, পরবর্তীকালে অস্ত্র সমর্পণ করে দিয়ে কোনো না কোনো ফোর্সের মধ্যে ঢুকে গেছে, তথাকথিত মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে সংশোধন করার চেষ্টা করেছিলেন। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয়েছে, এবং তুমি দেখো কতটা আমার সব থেকে অবাক লাগে এই হরেক কিসিমের বাম মতাদর্শে বিশ্বাসী যাদবপুরের ছেলেমেয়েরা, তারা হোক কলরব করেছিল।
তারা শিক্ষাঙ্গনে মুক্ত চিন্তার প্রবক্তা। এই ছেলে বা মেয়েগুলো ধরো এরা অনেকেই সোকল শহর কলকাতার নয়, স্মল টাউন থেকে আসে। ইনিশিয়ালি একটা কমিউনিকেশনের সমস্যা থাকে, ক্লাসে হয়তো একটু মুখ চোরা। সেই ছেলেটি হোস্টেলে গিয়ে খাপ পঞ্চায়েত বসাচ্ছে, সেখানে তার দাদাগিরি। এই যে বৈপরীত্য, এই বৈপরীত্যটা কি যাদবপুরের অথরিটি জানে না? তারা কি প্রশ্রয় দেয়? তাদের মধ্যেও কি বাম মতাদর্শ এতটাই চালিয়ে গিয়েছে, স্বাধীনতার নামে এই স্বেচ্ছাচারিতাকে তারা পরোক্ষে সমর্থন করে? অর্কদা, আমার খুব স্পেসিফিক কথা হচ্ছে এখানে এটাই যে যাদবপুর ইউনিভার্সিটি বা প্রেসিডেন্সি, আমি তোমাকে দুটো ইউনিভার্সিটি নিয়ে বলছি, যেহেতু এই দুটো ইউনিভার্সিটি নিয়েই মূলত এই আলোচনাগুলো ওঠে, একদম বি স্পেসিফিক। তুমি দেখো এই সব কিছুর বিরুদ্ধেই কিন্তু আমাদেরকে লড়তে হয়েছে, বা র্যাদার হচ্ছে। এই যে তুমি বলো না, শেষ 10-12 দিন ধরে যা আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একদম হাতে খড়ি হওয়া নেতা নেত্রী ইত্যাদি ইত্যাদি যা যা হয়েছে, আমি নাম বলছি না, একদম পুরো আক্রমণের বিষয়বস্তু এসএফআই, আক্রমণের বিষয়বস্তু সিপিএম। অথচ যে 12-14 জন অ্যারেস্ট হলো তাদের কারুর সাথে না সিপিএমের যোগ আছে না এসএফআইয়ের যোগ আছে। এই কথাটা মুখ্যমন্ত্রীর কিন্তু বলবার মতো সৎসাহস নেই। এবারে কোয়েশ্চেনটা হচ্ছে, দেখো এই যে তুমি বলছো না যে বাম মতাদর্শ বসে রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি স্টেজ থেকে যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে তার পলিটিক্সকে ইনজেক্ট করার চেষ্টা করেন, সার্বিকভাবে তার প্রতিরোধ হবে, এটা বাস্তব কথা, কেউ তার মাটি ছাড়বে না, বাস্তব বিষয়। মাঝখান থেকে স্বপ্নদ্বীপের মৃত্যুর বিচার এখন লাস্ট বেঞ্চে চলে গেছে। স্বপ্নদ্বীপের মৃত্যু, তার খুন, সে খুন কি হলো কি না হলো, গতকাল হঠাৎ করে একজন এসে আবির্ভাব হলেন, তিনি এত কনফিডেন্ট, ওভার কনফিডেন্ট রাদার, তিনি ফেসবুকে একটা পোস্ট করলেন। ঘটনাচক্রে দেখা যাচ্ছে তিনি যেদিনকে কাশ্মীর যাচ্ছেন সেদিনকে তিনি ক্লাসে উপস্থিত থাকছেন। ঘটনাচক্রে দেখা যাচ্ছে তিনি যে ফ্লাইটে করে কাশ্মীর যাচ্ছেন সেই ফ্লাইট সম্ভবত 18 তারিখ অবধি সব রিশিডিউল হয়ে যাচ্ছে। কার প্রশ্রয়তে এরা এতদিন লুকিয়েছিল অর্কদা? এই প্রশ্নের আজকে উত্তর দিতে হবে না। সেকেন্ড কথা হচ্ছে, দেখো যাদবপুর ইউনিভার্সিটি পশ্চিমবাংলার বাইরে নয়, যাদবপুর ইউনিভার্সিটি ইন্ডিয়ার বাইরে নয়। আমি ছাত্র জীবন বা আমরা যখন ছাত্র আন্দোলন করেছি আমার অনেক মনে হতে পারে, আমি এক সময় যাকে নিজের বউ বলে ভাবতাম সে এখন অন্যের বউ। তখন বিশাল বড় প্রেমিক মন ছিল, তো যা হয় আর কি ছোটোবেলায়। ফলত ছাত্র জীবনে একটা আবেগের সাথে আমরা সবাই চলি, সেখানে একটা গার্জিয়ানশিপ মনোভাব থাকে অর্কদা। আমি তোমাকে এই যে পয়েন্টটা আমাকে বললে যে সায়ন, যাদবপুর অথরিটি কি সব কিছু জেনেও না জানার ভান করে? আর শেষ 10 দিন ধরে যে মনোভাবটা চলেছে, তুমি যদি দেখো যে একটা চাপিয়ে দাও, একটা ইম্পোজ করো। কলকাতা হাইকোর্ট গতকাল যে মামলার পর্যবেক্ষণ করতে গিয়ে তৃণমূল যে মামলা করেছিল, বি স্পেসিফিক, আমাদের মামলাটা সোমবার শুনানি, তৃণমূলের যে মামলা, এবং তাতে যিনি সওয়াল করেছিলেন তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হাইকোর্টের সিনিয়র আইনজীবী। উনি যখন সওয়াল জবাব সব করলেন, প্রধান বিচারপতি নিজে সব শুনে তিনি অবজার্ভ করছেন, ছাত্রছাত্রীদের কথা না শুনে আমি কিছু ডিসাইড করব না, ওদেরকেও পার্টি করতে হবে। তো এই কথাটা তো অর্কদা এতদিন আমরা বলেছি। আমাদেরকে কি বলা হয়েছে? স্বেচ্ছাচারী। আমাদেরকে কি বলা হয়েছে? ওয়াই ছাত্রছাত্রী। এই কথা প্রধান বিচারপতি বলছেন। আসলে ইউনিভার্সিটিটাকে যদি আমি পাকিস্তানের চোখে দেখি, যে ওটা পাকিস্তান, যেহেতু আমি ঢুকতে পারছি না, বা ওটা আঁতুর ঘর হয়ে গেছে যেহেতু আমি ঢুকতে পারছি না, তাহলে সবটা গন্ডগোল হয়ে যাবে, সবটা ঠিক নাও থাকতে পারে। তুমি আজকে আমাকে যে প্রশ্নটা করলে যে যাদবপুর ইউনিভার্সিটি সব কি জেনেও না জানার ভান করছিল বা অথরিটি, আমার মনে হয় না তা ঠিক। তার কারণ অর্কদা, দেখো স্কুল কলেজে গিয়ে এই কথাটা, আমার এই কথাটাকে নিয়ে অনেকে বিকৃত করতে পারে বা কিছু, গতকাল দেখলাম অরুণাভ ঘোষও বলেছেন যে স্কুল কলেজে গিয়ে সবাই একটু সিগারেট খাওয়া শিখলো, ঠিক নয়। আমি বলছি না এটা ঠিক। আমার মাও এখন দেখবার পরে তোমার চ্যানেলে হয়তো ওরা বললো তুইও কলেজে গিয়ে সব করতিস কিনা, বা কিন্তু এগুলো সবটাই কিন্তু বেঠিক, এটাকে জাস্টিফাই করবার জায়গা নয়। কিন্তু ওর কথা তুমি বলো, তারা 15,000 ছাত্রছাত্রীর একটা ইউনিভার্সিটি, প্রতিদিন সন্ধ্যেবেলা আমরা কোনো না কোনো চ্যানেলে দেখছি যে বসে আছে ইউনিভার্সিটির থেকে, নয় সে মদের পক্ষে সওয়াল করছে, নয় সে গাঁজার পক্ষে সওয়াল করছে, নয় সে স্বেচ্ছাচারিতার পক্ষে সওয়াল করছে। কথা তুমি বিশ্বাস করো, 15,000 ইউনিভার্সিটির মধ্যে 1-2 ছেলে ছিল না যারা পড়াশোনার পক্ষে কথা বলবে, যারা বলবে আমি এখানে পড়তে এসেছি কারণ বিকজ অফ দি এক্সিলেন্স, আমি আমার ইন্টেলিজেন্সের জন্য এখানে চান্স পেয়েছি? একটা কেউ বললো না। শোনো, যাদবপুরকে নিয়ে আমাদের একটা আধিক্ষেতা আছে, তুমি আমার কথা মানবে কিনা আমি জানি না। যাদবপুর ইজ ফেমাস ফর ইজ ইঞ্জিনিয়ারিং স্ট্রিম। তাছাড়াও 1-2 বিভাগ আছে, যেমন অর্থনীতি এবং ইংরেজি। ইংরেজিতে সুকান্তবাবু, সুপ্রিয়াদির মতো অধ্যাপক অধ্যাপিকা আছেন।
তারপরে বুদ্ধদেব বসু কম্পারেটিভ লিটারেচার চালু করেছিলেন বহুদিন আগে। মূলত প্রেসিডেন্সিতে সে সময়ে যারা নামকরা মাস্টারমশাই ছিলেন তারা যাদবপুরটাকে অপ্ট করেন একটাই কারণে, যে সরকারি বদলি নীতি এখানে প্রয়োগ হবে না। আমি বিশ্ববিদ্যালয়ে পড়বো, আর্থিক সুযোগ সুবিধা বেশি, আর আমাকে দূরের প্রান্তে বদলি করা হবে না। এই যে বামফ্রন্ট সরকারের যে এলিটিস্ট প্রেসিডেন্সি, এলিটিস্ট, ওটাতে আমাদের গুরুত্ব নেই। তো সেই জন্যই অনেকে চলে গেছিলেন যাদবপুরে। কিন্তু মেনলি যাদবপুর ইজ ফেমাস ফর ইঞ্জিনিয়ারিং স্ট্রিম। তাই যাদবপুর হার্ভার্ডও নয়, প্রিন্সটনও নয়, এই যে আমাদের আধিক্যতা। আমার প্রশ্নটা হচ্ছে যে যাদবপুরকে নিয়ে যে কাণ্ড কারখানাগুলো হচ্ছে, হোক কলরব থেকে শুরু করে এখনো পর্যন্ত, এটা যাদবপুরকে একটু প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দেওয়া, আর কিছু নয়। সবাই হৈ হৈ করে নেমে পড়ে যাদবপুরে। ইঞ্জিনিয়ারিং ছাড়া আর ওই ইংরেজি অর্থনীতি ছাড়া যাদবপুর কিন্তু পাতে দেওয়ার মতো নয়। অর্কদা, যদি যদি আমি দেখো, আমি যাদবপুরের এক্সিলেন্স বা ইত্যাদি নিয়ে আমি মানে আমি তার অ্যালুমনি নই, আমার তার কথা বলা সাজেও না। আমার চোখে আর 10টা ইউনিভার্সিটির মধ্যে একটা ইউনিভার্সিটি, কিন্তু এটাও ঠিক অর্কদা, বিভিন্ন যে সমীক্ষা উঠে এসছে তাতে এই ইউনিভার্সিটিটাই কিন্তু এগিয়ে থাকা আর 5টা প্রিমিয়াম কোয়ালিটি ইউনিভার্সিটির মধ্যে এক নম্বর ইঞ্জিনিয়ারিং স্ট্রিমের জন্য। একদম। আমি ইঞ্জিনিয়ারিংটা কিন্তু আবার যাদবপুরের বাইরে না, ওটাও কিন্তু যাদবপুরের মধ্যে ইঞ্জিনিয়ারিং উইদিন, আমি তোমাকে বলছি উইদিন। এটাও মানতে হবে অর্কদা, আজকের দিনে দাঁড়িয়ে এই সব নেতারা এখন দল বদল করেছে আলাদা বিষয়, ওই রায়গঞ্জে চেয়ার বেঁধে পিটছে প্রিন্সিপালকে বা ইত্যাদি ইত্যাদি জগ ছুঁড়ে মারছে, তারপরে সে শিক্ষাবন্ধু হিসেবে জিবির প্রেসিডেন্ট হচ্ছে। সেই বাজারে দাঁড়িয়ে গোটা দেশের বুকে যদি যাদবপুর হোক বা যে কোনো ইউনিভার্সিটি বা যে কোনো কলেজ, ইভেন যদি আমার ক্যালকাটা ইউনিভার্সিটিও হয়, তাকে আমরা সাদরে গ্রহণ করবো, এটা আমার 1 নম্বর কথা। কিন্তু 2 নম্বর যে কথাটা খুব পার্টিনেন্ট, প্রথম থেকে উঠলো আরেকটা কেন হোক কলরব হচ্ছে না। একবারের জন্য কেউ বললো না কিন্তু যে র্যাগিং বন্ধের জন্য কেন হোক কলরব হচ্ছে না। দ্যাট ইজ দ্য পলিটিক্স। বিষয়টা এমনটা নয় যে সবাই হোক কলরব চেয়েছে। সবার আসল গল্পটা ছিল তুমি সেই সময়তে নেমেছিলে। তুমি দেখো এই যে মদ গাঁজা ইত্যাদি ইত্যাদি নিয়ে যা হচ্ছে, একই কথা অভিষেক ব্যানার্জি বলেছিলেন 2014 সালে, মদ গাঁজা বন্ধ তাই প্রতিবাদের এত মদ গাঁজা বন্ধ তাই প্রতিবাদের এত গন্ধ বা ইত্যাদি কিছু একটা গোছের উনি বলেছিলেন। এবং তোমার যদি সেই সময় মনে থাকে, সেই সময় যে উপাচার্যকে সরিয়ে দেওয়া হলো অভিজিৎ বাবুকে, মমতা বন্দ্যোপাধ্যায় ওয়েন্ট টু দ্য ক্যাম্পাস। মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে বললেন এই জয় ছাত্রছাত্রীদের জয়। সেদিন কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয়নি এটা অনৈতিক জয়? আসলে গোটা বিষয়টা আমি তোমাকে বলছি, তুমি দেখো যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে তুমি মানো আর না মানো অর্কদা, আজকে 3-4টে সেকশনের লোকের খুব লাভ হয়েছে। তার মধ্যে আমি 2টো বলবো, 2টো বলবো না। বাকি 2টো বললে আমার সংবাদ মাধ্যমের অনেক বন্ধুরা রাগ করবে। আমি প্রথম 2টো বলছি। প্রথম 2টো হচ্ছে, এক লাভ হয়েছে তৃণমূল কংগ্রেসে। তৃণমূল একটা নতুন ইউনিট খুলেছে ওখানে, যে তৃণমূলকে লোকে ধরাছোঁয়ার মধ্যে রাখতো না। তৃণমূল একটা ইউনিট খুলেছে, হই হট্টগোল ইত্যাদি করে রেখে দিয়েছে। দ্বিতীয়, যা নিয়ে এই মুহূর্তে বিতর্ক হচ্ছে, যে উপাচার্য ইন্টারিম উপাচার্য হিসেবে, অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে যাকে রাখা হয়েছে, তার বিজেপি অথবা সংঘ পরিবারের সাথে একটা লিঙ্ক রয়েছে। বিতর্কের বিষয় থাকতে পারে, বাট ইনিশিয়ালি 2টো পলিটিক্যাল পার্টি কিন্তু একটা ইন্ট্রোস্পেকশন করে সেখানে কিন্তু ঢুকলো। ফলত গোটার বিষয়টাতে কিন্তু যে রাজনীতিকরণ এবং শেষমেশ সব মিলিয়ে একটা সংবাদ মাধ্যম একটা খিচুড়ি টাইপের করে পরিবেশিত হয়েছে মানুষের সামনে। আলটিমেটলি আমার খারাপ লাগার জায়গা যেটা, আমার কেন গোটা ছাত্র আন্দোলনের কর্মী যারা রয়েছে, আমি প্রাক্তন ছাত্র আন্দোলনের কর্মী, খারাপ লাগার জায়গা যেটা অর্কদা, আসল যে দৃষ্টিটা ছিল, আসল যেটা আমাদের থাকবার কথা ছিল, যেটা নজরে থাকবার কথা ছিল, দ্যাট ইজ র্যাগিং। খড়গপুর আইআইটি, একটি ছেলে খুন হয়ে গেল, আসামের ছেলে। পরবর্তীকালে গুয়াহাটিতে গিয়ে তার বডি আবার নিয়ে এসে পোস্টমর্টম করতে এলো। যে সময়তে র্যাগিং নিয়ে আলোচনা হলো না, সেই সময়তে কলকাতার বুকের একটি ছাত্রী বাইরে পড়তে গিয়ে র্যাগিংয়ের শিকার হয়ে গেল জ্যান্ত হিসেবে, ফিরলো লাশ হয়ে। তুমি আমাকে বলো তো অর্কদা, কতগুলো প্রাইম টাইম হয়েছে, কতগুলো আলোচনা আছে? আমি মিডিয়ার ঘাড়ে চাপাচ্ছি না, ঠিক। দেখো, মিডিয়া হচ্ছে গণতন্ত্রের, আমি বিশ্বাস করি, ডিরেক্ট বড় স্টেক হোল্ডার হচ্ছে মিডিয়া। কারণ মানুষ একটা জিনিস বোঝে, কোর্টে গেলে টাইম লাগে, এমএলএ এমপির কাছে যেতে গেলে টাইম লাগে, এক্সিকিউটিভ ল মেকার্স অথবা এক্সিকিউটিভের যেতে গেলে টাইম লাগে। তুমি দেখবে এখন মিডিয়া পাড়ায় একটা কিছু হলেই বলে, একটা মিডিয়াকে একটা ফোন কর না, কারণ মানুষ এটা বিশ্বাস করে অর্কদা।
আমি ডিনাই করতে পারি না এই চতুর্থ স্তম্ভের মানুষের আস্থা প্রবল, ফলত তারা যেটা দেখাবে আমি ঠিক করতে হবে। দেখো একটা হাউস কি করবে, আমি একটা চুনোপুটি, আমি সে কিছু কেউই করছে, সেই হাউস ঠিক করছে। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আমি গেছিলাম পরিবারটার সাথে দেখা করতে, ওর কথা বিশ্বাস করো আমি না কি মানুষ গিয়ে ওই পরিবেশে কথা বলে বা কি করে আমি নিজে জানি না। তার মা এসে কথা বলতে বলতে অজ্ঞান হয়ে গেল, তার বাবা কথা বলতে বলতে অন্য টপিকে চলে গেল, তার গোটা পরিবার, তার একটি ভাই আছে যে মারা গেছে, তার একটি ভাই আছে, সে নাকি কার্যত বোবা হয়ে গেছে, সে আর কথা বলছে না। এবং আমি ছবিটা দেখলাম যে স্বপ্নদ্বীপের যে ছবিটা সামনে ছিল, একটা ক্লিন শেপ করা একটা বাচ্চা ছেলে স্বপ্ন নিয়ে পড়তে এলো, খুন হয়ে গেল। এই যে গতকাল যে ছেলেটি গেল, তুমি বলো তো এই ছেলেটা নিখোঁজ, একটা অপরাধী নিখোঁজ হয়ে গেছে। আমি জানি না, আমি তোমাকে এখনও বলছি অভিযুক্ত, অপরাধী ইত্যাদি ইত্যাদি আলোচনার বিষয়বস্তু। এই যে নিখোঁজ এতদিন ধরে, তুমি এই নিয়ে হাইলাইট হতে দেখলে না, গোটা বিষয়টা চলে গেল বাম, অতি বাম ইত্যাদি ইত্যাদি করে সব বাম এক হয়ে গেল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে সব বাম কি করে দিদি এক হয়ে যায়। এবার আসি খুব তোমাদের আদালতের ব্যাপারে। এই নিয়োগ দুর্নীতির তদন্ত হচ্ছে, তোমরা অনেক খুব কাছ থেকে আদালতের সওয়াল জবাব শুনছো, কি মনে হচ্ছে কতদিন লাগতে পারে? ইডি আর সিবিআই এর অফিসার আর দ্য বেস্ট পারসন টু আনসার। তার কারণ আমি তোমাকে বলছি অর্কদা, 3-4টে মামলায় আমি খুব কাছ থেকে দেখবার সুযোগ পেয়েছি, 3-4টে মামলাতে আমি খুব কাছ থেকে দেখেছি যেখানে ইডি সিবিআই এর অফিসার ডাইরেক্ট তো বলতে পারছে না, তার যে কাউন্সিল আদালতে উপস্থিত রয়েছেন, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে বলতে শুনেছি, বিচারপতি বিশ্বজিৎ বসুকে বলতে শুনেছি যে তোমরা কিছু করছো না, মানে একদম পুরো পাতি বাংলা করলে যা দাঁড়ায়, তোমরা কিছু করছো না। যে কথা আমরা চ্যানেলে বসে বলছি, আমি সিপিএম এর প্রতিনিধি হিসেবে বলছি, সে কথা যখন একজন জাস্টিস বলছেন, হাইকোর্টের জাজ বলছেন, সে কথার রেলিভেন্সি অন্য জায়গায় গিয়ে পৌঁছায়। এবং করছো না শুধু তাই নয়, সেটা বলেই কি বিচারপতি থেমে যাচ্ছেন, তার সাথে সাথে উনি আরও বলছেন কি করে করো, আই উইল এনশিওর। তুমি যদি না করো, তুমি বলো না তোমার দীর্ঘদিনের সাংবাদিকতা জীবন, সিবিআই এর এসআইটি বিচারপতি গড়ে আবার ভেঙে দিচ্ছে, আনপ্রেসিডেন্টেড। আমার মনে পড়ে না যে এরকম কোনো দৃশ্য আমরা দেখেছি বলে। ফলত দেখো আদালত নির্দেশ দিতে পারে, নির্দেশকে কিন্তু কার্যকর করে এক্সিকিউটিভরা। সেখানে একটা ল্যাকুনা অর্কদা রয়ে গেছে, এবং সেই ল্যাকুনার পিছনে যে একটা পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, যে কথা আমরা এতদিন ধরে বলছি, সেটা আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে অর্কদা। সিবিআই ইডি আছে বলেই তো পার্থ এখনো জামিন পেল না। কেষ্ট, আমরা কি ভাবতে পেরেছিলাম পার্থ চট্টোপাধ্যায় জেলে যেতে পারে 1 বছর হতে পারে, কেষ্ট জেলে যেতে পারে 1 বছর হয়ে গেল, মানিক জেলে, শিক্ষা মন্ত্রকের একাধিক প্রাক্তন কর্তা জেলে, একটা বিধায়ক জেলে, লিপসন বাউন্সে ইডি আজকে করে দিয়েছে, প্রেস রিলিজ করেছে যে ডুবিয়াস পারপাসে লিপসন বাউন্সটা তৈরি করা হয়েছিল। তো এতটাই শিকড় গভীরে ইডি সিবিআই করছে না, আমার কাছে এটা একটা পলিটিক্যাল পয়েন্ট স্কোর করার জন্য বলা। কোথায় কোথায় কিভাবে দুর্নীতিটা ছড়িয়েছে আমি কি রাতারাতি পারবো সেটাকে বার করতে, বা আদালত কার্য হবে? বেশ অর্কদা, তোমার এই পয়েন্টটাকে যদি আমি কিছুক্ষণের জন্য পুরোটা ভ্যালিড মনে করি, দেখো পার্থ চ্যাটার্জি এখন যেমন গ্রেপ্তার হয়েছে চোখের সামনে খুব বড় মনে হচ্ছে, 2012-13 সালে তৎকালীন পরিবহন মন্ত্রী মদন মিত্র যখন গ্রেপ্তার হন, আমাদের কাছেও কিন্তু এই স্ট্র্যাচারের গ্রেপ্তার ছিল যে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসবার 2 বছরের মধ্যে তার মন্ত্রিসভার প্রথম 5-7 জনের মধ্যে একজন ক্যাবিনেট মিনিস্টার তিনি গ্রেপ্তার হয়ে যাচ্ছেন। তুমি আজকে বলো তো অর্কদা, সারদা, রোজভ্যালি, আইকোর, আমি তোমাকে 3টে স্পেসিফিক করলাম, এই 3টে তদন্তের হিসাব অনেক সিবিআই কর্তারা দিতে পারবেন না, কারণ তদন্ত বলে আর কিছু নেই। আলটিমেটলি চার্জশিট করা, শুধু তো তদন্ত নয়, তোমাকে তো চার্জশিট করতে হবে, সেটাকে ট্রায়ালে ফেলতে হবে, দিনের শেষে তোমাকে অভিযোগ প্রমাণিত করতে হবে। মদন মিত্র 2016 সালে জেলের মধ্যে বসে লড়লেন, 2021 সালে জেলের বাইরে লড়ে এই মুহূর্তে উনি বিধায়ক। ফলত যে সিবিআই ইডির কথা আমরা বলছি, আমরা অলরেডি তো দেখে নিয়েছি এই দৃশ্য চিটফান্ডের মামলাতে। 3 জনের কথা আমি তোমাকে এখানে বলতে পারি, একজন ব্যক্তি কুণাল ঘোষ, একজন ব্যক্তি মদন মিত্র, আর আরেকজন ব্যক্তি সম্ভবত সুদীপ্ত সেন নিজে। তার মধ্যে 2 জন ব্যক্তি খোলাখুলি তো বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বসে ডেলোতে, কালিম্পংয়ে সারদা কর্তা সুদীপ্ত সেন এবং গৌতম কুণ্ডুর সাথে তিনি বসে মিটিং করেছেন রাত্রিবেলাতে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যারা কিনতেন তার মধ্যে সবচাইতে বড় যে দুজন ব্যক্তি, তার মধ্যে একজন রোজ ভ্যালির মালিক, একজন সারদার মালিক, আমরা সবাই জানি। এবং এটা আমাদের কথা না, এই কথা আস্তে আস্তে তৃণমূলের লোকজন বলেছে। ওর কথা তাহলে কোয়েশ্চেন হচ্ছে, আজকে 10 বছর পেরিয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিনের জন্য সারদা রোজ ভ্যালি আইকোরের মামলাতে সারদা বা চিটফান্ডের মামলা কি আদালতের বিচারপতিরা এতটা প্রত্যক্ষ নজরদারি করেছিলেন এই মামলাতে, এই আদালতের মামলাতে? সুপ্রিম কোর্টের নির্দেশে হয়েছিল, কিন্তু এই রকম ভাবে ডে টু ডে মনিটরিং। তাহলে একটা জিনিস অর্কদা পরিষ্কার, যে যেটুকু যা হচ্ছে আদালতের নজরদারির জন্য 100%। আমি তোমাকে ইডির অফিসাররা খুব এফিশিয়েন্ট। ইডির অফিসার, আমি তোমাকে বলছি, আমি ইডি সিবিআই কারোর কোনো অফিসারের এফিসিয়েন্সির দিকে কোয়েশ্চেন তুলছি না, বাট দ্য ফ্যাক্ট ইজ পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন বা পলিটিক্যাল এক্সিকিউটিভ যদি মনে করে যে আমি এটা করব বা আমি এটা করব না, দে আর নো ওয়ান। এটা তুমিও জানো ভালো করে, এটা আমিও জানি, যে আইপিএস, আইএএস অথবা বিসিএস, যে যত বড় মাথাই হোক, আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইফ দ্য পলিটিক্যাল এক্সিকিউটিভ থিংস ফিট যে আমি এটা করবো বা আমি এটা করবো না, সে পার্মানেন্ট এক্সিকিউটিভের কোনো কিছুকেই তোয়াক্কা করে না। ফ্যাক্ট হচ্ছে এখানেই সারদা, রোজ ভ্যালি, আইকোর, এই 3টে মামলা কিন্তু এখনো পেন্ডিং, কোর্টের মধ্যেই পেন্ডিং। এই সব কিছুর বাইরেও আজ অবধি কিন্তু সিবিআই গোটাটাকে তুলে আনতে পারলো না। ফলত এই যে আমি যে কথাটা তোমাকে বলছিলাম, যে এতদিন আমরা সিপিআইএম বলতাম, এতদিন কংগ্রেস বলতো, যে ভেতর ভেতর সেটিং হচ্ছে, এবং বোঝানো মানুষকে সত্যিই ডিফিকাল্ট। তুমি আমার কথা বলবার সুযোগ দিচ্ছ বলে আমি তোমাকে এতটা সময় নিয়ে বলতে পারছি। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টাস্ক যে কিভাবে গোটাটা হচ্ছে, কিভাবে গোটাটা হচ্ছে না। বাট ফ্যাক্ট আমি তোমাকে আবার বলছি, আমি বিশ্বাস রাখতে চাই, আমরা সবাই বিশ্বাস রাখতে চাই যে ইডি সিবিআই সেসব দিয়ে সত্য উদ্ঘাটন করবে। বাট এটা ফ্যাক্ট অর্কদা, পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হওয়ার পরে যা যা গ্রেপ্তার হচ্ছে তা পার্থ চ্যাটার্জির ওপরে নয়। আমি শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় শুধু বলছি, আমি তোমায় গরু কয়লার মধ্যে ঢুকছি না। শেষ যা অ্যারেস্ট হলো, তুমি বলো তো, শিক্ষক দুর্নীতির মামলায় শেষ 6টা অ্যারেস্ট, 6 জন শিক্ষক বেল পেয়ে গেছে। এবং আমি তোমাকে দায়িত্বের সাথে বলছি, শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় বেলের সিজন কিন্তু শুরু হচ্ছে। যেমন সারদা, রোজ ভ্যালিতে হয়েছিল, আমরা তখন বুঝতে পারিনি, প্রথমে মদন মিত্র বেরোলেন, তারপর লাইন দিয়ে আস্তে আস্তে বাকিরা বেরোলো। কুণাল ঘোষ জেলে ছিলেন, রাজ্য নিজে জেল খাটিয়েছে কুণাল ঘোষকে, কুণাল ঘোষ এখন দলের মুখপাত্র, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাই জন্য আমি তোমাকে বলছি যে আমরা বিশ্বাস করতে চাই ইডি সিবিআই ভালো কাজ করবে, কিন্তু আমরা এটুকু বুঝি যে ইডি সিবিআই স্বাধীনভাবে কাজ করে। এই সর্বোচ্চ সাজা কি আছে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে? চিরজীবনের মতো জেলে বসে থাকবে, নাকি 7 বছর? না, চিরজীবনের মতো জেলে বসে থাকবে। কিন্তু সব মিলিয়ে এই যে তুমি যাদের কথা বলছো, মদন মিত্র বা আরো, এদের কিন্তু সিবিআই ধরেছিল, নট ইডি। ইডি ধরলে পরে কিন্তু খুব মুশকিল। কথা হচ্ছে, এটা দিলীপ ঘোষ বলেছেন, আমি শুনেছি, আমরা সবাই শুনেছি, কিন্তু কথা হচ্ছে যে ইডি বা সিবিআই দুটোই সেন্ট্রাল এজেন্সি, ফলত ইডি খুব এফিশিয়েন্ট, সিবিআই এফিশিয়েন্ট না, বিষয়টা কিন্তু এরকম নয়, হতে পারে না। র্যাদার হয়তো আমাদের এটা মনে হচ্ছে যে বড় খোকাকে আমরা খুব চোখে দেখে নিয়েছি, ছোট খোকা এবার বাজারে এসছে, ছোট খোকা এবার চালিয়ে খেলবে। কিন্তু আলটিমেটলি যত যাই চালিয়ে খেলুক, মানে কেমন করে একটা স্ক্রিপ্টেড হয়ে যাচ্ছে না? তুমি আমাকে বলো তো অর্কদা, ধরো আমরা যদি বিদেশ যাত্রা যদি আমরা করি, প্রথমত আমরা তো এমনি সাধারণ লাইন দিয়ে ঢুকি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বিদেশে যান, তখন বিদেশ কেন, যে কোনো জায়গাতে উনি যখন যান, গোটা জায়গাটা ক্যামেরা ঘিরে রেখে দেয়, ক্যামেরা স্পটলাইট ঘিরে রেখে দেয় যে উনি কোথায় যাচ্ছেন। শুধুমাত্র কলকাতা বিমানবন্দরের ক্ষেত্রে ফ্যাক্ট, ভারতবর্ষের অন্য কোনো জায়গায় এইসব ট্রিটমেন্ট হয় না। আমি বলছি ফ্যাক্ট, বাট সেই সংবাদ মাধ্যমের বন্ধুদের কাছে কি খবর ছিল না অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশ ছেড়েছেন? আমি বিশ্বাস করি না, বিকজ দে আর ভেরি মাচ। সবার কাছেই খবর ছিল, এটা হয়তো কোনো জায়গা থেকে রিকোয়েস্ট এসেছিল এই বিষয়টা নিয়ে না করা, তো ইডির পারমিশন নিয়ে যায়। আমি এক্স্যাক্টলি, তাহলে যদি পারমিশন নিয়ে আমি যেতেই পারতাম, তাহলে আমাকে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে হতো না। তোমার নিশ্চয়ই মনে আছে, বুধবার দিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশ ছাড়লেন, দুবাই গেলেন, দেন আমেরিকা গেলেন। শুক্রবার দিনকে সুপ্রিম কোর্টে মামলা উঠলো, সুপ্রিম কোর্টে শুক্রবার মামলার ফয়সালা হলো। সুপ্রিম কোর্ট বলেছিল সোমবার দিন শুনবো তো, হ্যাঁ, কিন্তু সুপ্রিম কোর্ট কোনো স্টেও দেয়নি, কিছুই বলেনি, একটা গ্রে এরিয়া ছিল। তুমি আমাকে বলো, তাহলে মামলা আলটিমেটলি সাবজুডিস, মামলার কোনো রকমের কোনো অর্ডার হয়নি। ইডি মনে করছে একজন ব্যক্তি সে এতটা প্রভাবশালী, যে কারণে আগেরবারে আটকালো রুজিরা বন্দ্যোপাধ্যায়কে, তোমার নিশ্চয়ই মনে রয়েছে, লুকআউট নোটিশ জারি করে আটকালো, এবং ইডি সত্যিই তো আটকালো, সে রাজনৈতিক ইত্যাদি ইত্যাদি যা হোক। সুপ্রিম কোর্টই বলেছিল লুকআউট নোটিশ জারি করে তদন্তটাকে জটিল করবেন।
কিন্তু লুকআউট নোটিস কিন্তু তখনও প্রত্যাহার হয়নি, হয়েছে কিন্তু লাস্ট। তাহলে আমার কোয়েশ্চেন হচ্ছে, ইমিগ্রেশন দপ্তর চালান অমিত শাহ, ইমিগ্রেশন দপ্তর তো আমরা চালাই না। ইমিগ্রেশন দপ্তর সেখান থেকে শুরু করে ইডি, সিবিআই সব কিছুর মাঝখান থেকে বিদেশে একজন ব্যক্তি চলে গেলেন। কেন আমি তোমাকে বিদেশটা এত করে জোর দিয়ে আমি তোমাকে বিদেশ কেন বলছি, তার কারণ এই মানি ট্রেল নিয়ে যখন তদন্ত করতে নামছে, বারবার বিদেশে টাকা গেছে এই কথা বারবার সংবাদ মাধ্যমে আসছে, যে এই বান্ধবী ওই বান্ধবী, 15 জনের অ্যাকাউন্ট, 100 জনের অ্যাকাউন্ট, 1000 জনের অ্যাকাউন্ট, ইত্যাদি ইত্যাদি এত কিছু এসছে। কোয়েশ্চেন ইজ, যে ব্যক্তিকে তুমি এত প্রভাবশালী মনে করছো, তুমি মনে করছো এই পরিমাণ টাকা বিদেশে গচ্ছিত থাকতে পারে, এই পথ হয়ে যেতে পারে, ওই পথ হয়ে যেতে পারে, খবরের কাগজে বা ইডি সূত্র দাবি করে সেখানে প্রভাবশালীর কথা বলা হয়েছে, কোনো পার্টিকুলার নাম কিন্তু মেনশন করেনি। আমি ওয়াইল্ড স্পেকুলেশন করতেই পারি, অমুক তমুক ইত্যাদি। আমি তুমি স্পেকুলেশন করতে পারি, ইডি তো স্পেকুলেশন করবে। ইডি কিন্তু কারোর নাম বলেন। আমি তোমাকে বলছি, যদি হয়ে থাকে সেই ব্যক্তি আদার দ্যান কেউ না, সেটা আমাদের স্পেকুলেশন। আমি তোমাকে আনটিল এন্ড আনলেস ইডি স্পেলস আউট, আই ক্যানট সে। আমি তোমাকে বলছি এটা ইডি জানে, আমি তুমি না জানতে পারি। কিন্তু পশ্চিমবাংলার বুকে তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী পার্থ চট্টোপাধ্যায়ের পরে তার নাম করা যাচ্ছে না, কিন্তু সে প্রভাবশালী। এসবি রাজু বলেছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের উপরেও একজন খুব তাড়াতাড়ি আইনি প্রক্রিয়ায় জড়াবেন, পরিষ্কার বলেছেন সুপ্রিম কোর্ট। পার্থ চট্টোপাধ্যায়ের ওপরে আর দুজন ছাড়া কেউ নেই অর্কদা। সেটাকে আমরা যেভাবে ইন্টারপ্রেট করি সেটা এসবি রাজু বলেছেন সুপ্রিম কোর্টে। প্রবাবলি। কিন্তু আমি তোমাকে বলছি, আমাকে তুমি দুটো নাম আমি তোমাকে আরো বলছি, তুমি বলো তো আলটিমেটলি কি হলো। তুমি ইডির কথা বলছো তো, এই ইডি ডেকে পাঠিয়েছিল সায়নী ঘোষকে ফার্স্ট বার যখন তাকে নোটিশ দেওয়া হয়। ভেরি স্মল ফ্রাই, 1000 পাতার ডকুমেন্ট দিয়েছে। এগুলো দেখো, আমার মনে হয় আদালত গ্রাহ্য ডকুমেন্টেশন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে করতে হবে, নইলে দে উইল গেট বেল। কাউকে অ্যারেস্ট করলে প্রবাবলি, বাট একজন ব্যক্তি যখন তুমি ডাকবার পরেও সেই ব্যক্তি যখন এসে পৌঁছচ্ছে না, ইউ হ্যাভ এভরিথিং ইন ইউর হ্যান্ড তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। সে গোপনে সহায়তা করছে কিনা এদিকে সেটাও তো আমরা জানি না। গোপনে সহায়তা করার কিছু নেই না, সে বলতে পারে হ্যাঁ আই হ্যাভ ডান দিস, তাহলে দেয়ার ইজ সামথিং ফিশি হতে পারে। আমি তোমাকে বলছি যদি হয়ে গিয়ে থাকে। আচ্ছা, যদি একবার ছেড়ে দাও, মলয় ঘটক 12 বার, ইজ দেয়ার এনি জাস্টিফাইড রিজন? ইজ দেয়ার এনিথিং টু জাস্টিফাই? উনি বারে বারে আদালতে গিয়ে নানা রকম করেছেন, এখন কোথাও আদালত থেকে অ্যারেস্ট ওয়ারেন্ট হয়তো। আমি তোমাকে বলছি, একটা কোথাও অর্কদা, একটা কোথাও কোনো বিধিনিষেধ নেই এনাদেরকে কোথাও কিছু করবার জন্য, একটা কোথাও কোনো রকমের কোনো বিধিনিষেধ হয়তো সময় আসেনি এখন। যদি তা না হয়ে গিয়ে থাকে, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে বিজেপিকে এই প্রশ্নের উত্তর দিতে হবে, অথবা সিবিআই হ্যাভ টু আনসার যে বিধানসভা নির্বাচনের ফলাফলের পরে 4 জন পশ্চিমবাংলার হেভিওয়েট তৃণমূল কংগ্রেসের 3 জন নেতা, একজন হাফ বিজেপি হাফ তৃণমূলের নেতা, কি করে সকালবেলা দাঁত ব্রাশ করতে করতে সিবিআই তুলে নিয়ে চলে গেল। তাহলে সিবিআই চাইলে করতে পারে অর্কদা, দ্যাটস ভেরি ক্লিয়ার, সেটা করতে পারে। ববি হাকিমকে বেরোতে অন্তত 10 দিন সময় লেগেছিল, 7 দিন তো মিনিমাম সময় লেগেছিল। প্রশ্নটা হচ্ছে সদিচ্ছার অর্কদা, যেখানে রাজনৈতিক কম্পালশন চলে আসে সেখানে সদিচ্ছা, মানে সেখানে এটা হবে। তুমি দেখো না মমতা বন্দ্যোপাধ্যায়কে, বা তুমি যদি সামগ্রিকভাবে যদি দেখতে চাও, বিজেপি ভালো জায়গায় আছে, যেখানে আগে ছিল তার চাইতে বেটার জায়গায় আছে আজকে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় রয়েছেন, বিজেপি অপোজিশনে রয়েছে, হোয়াট এলস ইউ ওয়ান্ট? আমি যেদিনকে পশ্চিমবাংলার খবর মানে অ্যাসেম্বলির বেরিয়েছিল, রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল, আমাকে সেদিন জিজ্ঞেস করেছিল, সায়ন আজকে সবচাইতে বেশি কে খুশি, মমতা ব্যানার্জি না অভিষেক ব্যানার্জি? আমি বললাম কেউ না। বললো তাহলে কে? আমি আজকে সবচাইতে বেশি খুশি হবে নাগপুরের RSS-এর হেডকোয়ার্টার। বলছে কেন? আমি বললাম তার কারণ তৃণমূল সরকারে, বিজেপি বিয়েতে, আর কমিউনিস্ট শূন্য, সবচাইতে বড় কথা। এটা ঘোষিত, এটা তারা অবভিয়াসলি হবে। কিন্তু আবার আমি তোমাকে বলছি, যা হচ্ছে অর্কদা, এই যদি আর 3-4 মাস কন্টিনিউ হয়, মানুষের মনের মধ্যে কিন্তু সিবিআই ইডি নিয়ে যে ভরসা, যে আশা, সেটা কিন্তু উঠে যাবে। অনেকে বলছেন শারদোৎসবের সূচনার আগেই অনেক কিছু ঘটে যাবে, কারণ আমার ঠিক 3টে প্রশ্ন। এই সম্ভবত নভেম্বরে আসবে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের সদস্যরা, ভারত তার মেম্বার হেডকোয়ার্টার প্যারিস, 2020 থেকে আসেনি কোভিডের জন্য। সেখানে ভারতকে প্রমাণ করতে হবে যে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট তারা যথাযথভাবে প্রয়োগ করেছে কিনা। আমি বললাম আমি করেছি, ওতে হবে না। তারা তোমাকে জাস্টিফাই করবে যে হ্যাঁ তুমি যা বলছো সেই দাবিটা ঠিক। সেই জন্য সঞ্জয় মিশ্রার এক্সটেনশনটাকে বাড়িয়ে রেখেছে। অতএব তুমি দেখো, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর জন্মদিন ছিল, চলে গেছে ইডি। লালুর জামিন বাতিল করার জন্য
সুপ্রিম কোর্টে এই কোর্টে গিয়ে সওয়াল করছে। লিপস অ্যান্ড বাউন্সে চলে গেছে, বিবৃতি দিয়েছে যে লিপস অ্যান্ড বাউন্স তৈরি করাই হয়েছে পারপাস ইজ ডুবিয়াস। হ্যাঁ, তো আর কি, আর তো আমার মনে হচ্ছে যে নভেম্বরের আগেই হেস্তনেস্ত করে দেবে, করতে হবে। এতে পলিটিক্যাল কম্পালশন থাকলেও কিছু করার নেই, নইলে ভারত স্লিপ করে যাবে, 200 তালিকায় চলে যাবে পাকিস্তানের মতো। আমি তোমাকে বলছি দ্যাট ডাজন্ট ম্যাটার, দ্যাট রিয়েলি ডাজন্ট ম্যাটার। বিজেপিকে 2024 সালে তার গদি বাঁচাতে হবে, এমনি জিতবে। সো দ্যাট ইজ ডিফারেন্ট। তোমার মনে হতে পারে এমনি জিতবে, আমি এটা বিষয়ে কনফিডেন্ট। আমি তোমাকে বলছি আমি কনফিডেন্ট আমরা ক্ষমতায় ফিরবো 2026 সালে, যে যার মতো কনফিডেন্ট। এটা আমি মানে বায়াস নিশ্চয়ই বলছি না, মোদির বিকল্প কেউ নেই। আমি বলছি এটা সংবিধানের মূল কথাই নয় যে মোদির বিকল্প অথবা এই মমতার মুহূর্তে বিকল্প, দ্যাটস এ ডিফারেন্ট পার্ট। জ্যোতি বসুর বিকল্প কেউ খুঁজতেই যায়নি। দেখো, একটা আমি তাদেরকে গদি মিডিয়াও বলি না, সর্বভারতীয় স্তরে, মানে যারা সবসময় চেঁচামেচি করে তারা নয়। শেখর গুপ্তা, আই ফলো হিম। আর তোমার ইন্ডিয়া টুডে CSTS লোকনীতি ওরা সার্ভে করেছে, সার্ভে করে বলছে যে মোদি রিটেন্স ইজ পপুলারিটি। এবং তার সঙ্গে সেকেন্ড যে আছে রাহুল গান্ধী, তাদের ডিফারেন্সটা হচ্ছে হিউমাঙ্কাস অ্যাকসেপ্টেন্স। তো নেতৃত্বের প্রশ্নে গণভোট হলে বিজেপি আবার জিতবে। এবং আমার কাছে যা খবর, সম্ভবত এবার তামিলনাড়ুর একটা জায়গা থেকে বিজেপি প্রধানমন্ত্রী প্রার্থী হবেন, একদিকে বেনারস একদিকে তামিলনাড়ু, সেই জন্য রজনীকান্ত নেমে পড়েছেন। অতএব নেতৃত্বের প্রশ্নে গণভোট হলে সুবিধা বিজেপি। দেখো, ইন্ডিয়া বলে কিছু, এ রাজ্যে তো ইন্ডিয়া বলে আর কিছু নেই। কালকে মমতা ভেঙে দিয়েছে, ছিল না। শরদ পাওয়ার থাকবে না, নীতিশও থাকবে না, কেজরিওয়াল কংগ্রেসের যাত্রা ভঙ্গ করবে। কোথায় ইন্ডিয়া? আমি তোমাকে সেই জন্যই আমি বললাম বিজেপি এজ অ্যাডভান্টেজ। আমি তোমাকে 2-3টে কথা বলছি। এক নাম্বার, যদি এই আলোচনাটাই চলে যায় তাহলে আগেরটা শেষ করতে পারবো না। এক নাম্বার কথা হচ্ছে বিজেপিকে ক্ষমতায় থাকতে হবে, মানে যে কোনো পলিটিক্যাল পার্টি চাইবে আমি ক্ষমতায় থাকি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যে কোনো পলিটিক্যাল পার্টি অ্যাসপিরেন্ট তাই হবে, অ্যাসপিরেশন তাই হবে। সেটা যদি বিজেপিকে করতে হয় তাহলেই তুমি যা বলছো যে ফাইন্যান্সিয়াল টাস্ক ফোর্স ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, বিজেপি সেখানে কম্প্রোমাইজ করবে। তা যদি না হতো, অর্কদা তোমার কথা আমি খুব করে বিশ্বাস করতে চাইছি, কিন্তু আমার চোখের সামনে হেমন্ত বিশ্ব শর্মা ঠেলে উঠছে অর্কদা। তোমার কথা আমি খুব করে বিশ্বাস করতে চাইছি অর্কদা, বাট ইট ইজ দ্য সেম বিজেপি হু পোর্ট্রেট দ্য ভিডিও, শোড দ্য ডিসপ্লে দ্য ভিডিও অফ শুভেন্দু অধিকারী। অর্কদা, তুমি আমাকে একটা প্রশ্নের, তুমি তো দীর্ঘদিনের সাংবাদিক, তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো। এই পশ্চিমবাংলার বুকে বিজেপি 2014 সালে 2টো লোকসভা সিট জিতলো, এখন বিজেপি 18 বিধানসভার মধ্যে 77 জিতেছিল, এদিক ওদিক করে আমি যা বুঝছি এখনও 67-70 আছে। তুমি বিজেপির আমাকে একজন নেতার নাম বলো যে নেতাকে বিজেপি তৈরি করেছে। বিজেপি তৈরি করেছে, আমি কিন্তু বলতে চাইছি বিজেপি তার মাটিতে দাঁড়িয়ে, তার মতাদর্শের ওপর দাঁড়িয়ে, তাকে ঘষে মেজে রাস্তার আন্দোলন ইত্যাদি করে দিলীপ ঘোষকে বিজেপি তৈরি করেছে। দিলীপ ঘোষ ইজ নো মোরাল লিডার। উনি ব্যক্তি হতে পারেন, উনি ব্যক্তি, ওনার এফিসিয়েন্সি থাকতে পারে। আমি তোমাকে দুজন ব্যক্তি, যে কেউ যে দলে যেতে পারে, যাক, আমি বলছি যাক, কিন্তু এত বড় একটা পলিটিক্যাল পার্টি গেছে আলাদা কথা। এই প্রশ্নের আজকে উত্তর বিজেপিকে দিতে হবে না। এত বড় একটা রেজিমেন্টেড পার্টি, সেই রেজিমেন্টেড পার্টি পশ্চিমবাংলার বুকে একটা নেতা তৈরি করতে ব্যর্থ হয়েছে। বিজেপির অতীতে এখানে অনেক বড় নেতা ছিল, বিষ্ণুকান্ত শাস্ত্রী মারা গেছেন, আমি তোমাকে বলছি এই রেজিমের মধ্যে, এই রেজিমে 2014 এটা বিজেপির সবচাইতে বড় মানে সোনায় বাঁধানো, আগামীতে তৈরি সোনায় বাঁধানো ভ্যাকুয়াম বলে তো কিছু থাকে না। কেউ অমিত শাহকে বিজেপির, আমি তোমাকে বলছি দেশের মানুষ চিনতো না অমিত শাহ না। বিজেপির এই মুহূর্তে প্রধান 2টো মুখ যদি আমাকে তুমি বলতে বলো এই মুহূর্তে, একজন শুভেন্দু অধিকারী, যিনি বিজেপির আদর্শে, আমি তোমাকে এটা কিন্তু একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে বলছি, অ্যাপার্ট ফ্রম মাই পলিটিক্যাল আইডেন্টিটি, একটা পলিটিক্যাল পার্টি সে তো লিডারশিপ তৈরি করে, যে কোনো পলিটিক্যাল পার্টি একটা লিডারশিপ কিন্তু তৈরি করে। বিজেপি এ কাজ করতে ব্যর্থ হয়েছে। বিজেপি যে কাজ করেছে তা হচ্ছে এদিক ওদিক সেদিক থেকে তুলেছে। উত্তরবঙ্গে শঙ্করদা বিজেপির এই মুহূর্তের নেতা, কিন্তু বিজেপিকে আজকে মানতে হবে বিজেপি একটা অন্য শঙ্করদার মতো নেতাকে ওখানে তৈরি করতে পারেনি, ফেইল্ড। এই মুহূর্তে নিশীথ প্রামাণিক নেতা, আমি বলছি না নিশীথ প্রামাণিক বিশাল মাপের নেতা, বাট এটাও ফ্যাক্ট যে একটা নিশীথ প্রামাণিকও বিজেপি তৈরি করতে পারেনি, একটা শুভেন্দু অধিকারীও তৈরি করতে পারেনি, বা একটা আমি তোমাকে খুব যদি শঙ্কুদেব পণ্ডাও তৈরি করতে পারেনি। যা হয়েছে কিন্তু এদিক ওদিক সেদিক থেকে নিয়ে একটা
করে একটা মুখ করে চলেছে। ফলত আমার কথা খুব পরিষ্কার, আমি একটা অন্য টপিকে চলে গেলাম। এই যে ইন্ডিয়া বা জানি আলোচনা হচ্ছে, 2004 সাল, আমি খুব ভুল যদি আমি না করি, এবার তুমি বলতে পারো সায়েন্স সময় পাল্টেছে, দ্যাটস আ ডিফারেন্ট গেম। 2004 সাল, সেখানেও এই আওয়াজ ছিল যে অটল বিহারী বাজপেয়ী ভার্সেস হু, ওই পরিমাণ জনপ্রিয়তা। কোথায় অটল বিহারী বাজপেয়ী, কোথায় মনমোহন সিং? সেটা তো কেউ না, কোয়ালিশন গভর্নমেন্ট ছিল। আমি বলছি কেউ না। হ্যাঁ, ফলত পলিটিক্সের জায়গা থেকে দাঁড়িয়ে 6 মাস আগে থেকে প্রেডিকশন করাটা আমার মনে হয় টু আর্লি টু সে। 1, 2, মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনোভাবে বিজেপিকে সাহায্য করবে। মমতা বন্দ্যোপাধ্যায় ডিউটি বাউন্ড, মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে হবে, না চাইলেও করতে হবে, চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে হবে। 3 নম্বর কথা হচ্ছে যে এই যে যা তুমি নেতা যা নাম বললে, অল ইন্ডিয়া পার্সপেক্টিভে যা নেতার নাম বললে, এবং তার আগে আরও একটা কথা তুমি খুব ভালো বললে যে সায়ন, পশ্চিমবাংলায় ইন্ডিয়া বলে আর কিছু রইল না। আমি তোমাকে বলছি, পশ্চিমবাংলায় ইন্ডিয়া বলে কিছু ছিল না। যে ইন্ডিয়ার কথা মিডিয়া বলতে চাইছে, পশ্চিমবাংলার বুকে বাম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি ছিল, সেটা থাকবে, 2024-এও থাকবে। এবং আমাদের ক্লিয়ার স্ট্যান্ড, আমরা সেদিনকেও বলেছি, খবর হয়েছিল সীতারাম ইয়েচুরির ওপর ক্ষুব্ধ মমতা ব্যানার্জি। কেন? না, সীতারাম ইয়েচুরি বলেছেন উই উইল ফাইট তৃণমূল কংগ্রেস ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দ্যাট ইজ আওয়ার পলিটিক্যাল স্ট্যান্ড। 42টা আসনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই হবে, যতটা লড়াই বিজেপির বিরুদ্ধে হবে। কিন্তু ফ্যাক্ট, আমি তোমাকে আবার বলছি, সামহাউ আমার মনে হয়েছে যে বিজেপি শেষ 3-4 বছর একবারের জন্য এনডিএ নাম উচ্চারণ করেনি, সত্যিই করেনি। যে বিজেপির একজন মাত্র ফেস, দ্যাট ইজ নরেন্দ্র মোদী, বাদবাকি এনডিএ বিজেপি পর্যন্ত উচ্চারণ করেনি, সেই বিজেপি হঠাৎ করে 36টা 38টা দল নিয়ে যে আমি কতটা পাওয়ারফুল, আই হ্যাভ টু শো মাই পাওয়ার, কোথাও গিয়ে কিন্তু মনে হয়েছে সাবকনসিয়াস মাইন্ডে খেটেছে। এটা ফ্যাক্ট। দক্ষিণ ভারতে বিজেপি ভালো পারফর্ম করবে না, যতই তামিলনাড়ুতে নরেন্দ্র মোদী যাক বা যাই করুন। লড়বেন তো ওখান থেকে, লড়তে পারেন, করবেন না, ফ্যাক্ট করবেন না। যেটা হতে পারে উত্তর ভারতের পকেট যে কটা রাজ্য আছে, তাও ইস্টার্ন ইন্ডিয়াতে এবং ওয়েস্ট বেঙ্গলে বিজেপি আগের থেকে বেটার করবে। সে তো পঞ্চায়েত ভোটের আগেও তাই মনে হয়। পঞ্চায়েত দিয়ে লোকসভা হবে না। না, অর্কদা, একটা পলিটিক্যাল স্ট্যাটিস্টিক্স থাকে দ্যাট উই হ্যাভ টু মেনটেন। পঞ্চায়েত দিয়ে বিধানসভা দিয়ে পঞ্চায়েত হয় না, বিধানসভা দিয়ে লোকসভা হয় না। তার কারণ হচ্ছে কর্ণাটকে 2018 সালে অত বিজেপি তো ক্ষমতা আসতে পারেনি, তো কংগ্রেস জেডিএস এসেছিল, 36% ভোট পেয়েছিল। এবারও 36% ভোট পেয়েছে, ভোট কমেনি। আর লোকসভায় কর্ণাটকে পেয়েছিল 51% ভোট, ওই 15% হচ্ছে মোদির ভোট। তাই লোকসভার অঙ্ক অ্যাসেম্বলি পঞ্চায়েতে হবে না, ওটা মোদি ফ্যাক্টর উইল প্লে। এই মোদি ফ্যাক্টর উইল প্লে আমরা কিভাবে জানবো সেই মোদি ফ্যাক্টর 2024 সালে হাউ টু ইন্ট্যাক্ট? কারণ এই মোদি ফ্যাক্টরে মনে হতে পারে, আমি তোমাকে বলছি, এই মোদি ফ্যাক্টর যদি আমি খুব 3 রাজ্যে, আমি তোমাকে বলে দিচ্ছি, মধ্যপ্রদেশ বিজেপি উইল লুজ, মানে খুব খারাপভাবে করবে না। আগের বার তো লুজ করেছিল 18-তে, এবারও লুজ করবে, কিন্তু কাঁটে টাক্কার হবে। ছত্তিশগড়ে দে ওয়ন্ট বি এবল টু কাম ব্যাক। রাজস্থানে জিতে যাবে, যেমন হয় রাজস্থানে। লোকসভায় দেবে উল্টে যাবে। এইটা একটা পারসেপশন অর্কদা, এটা পারসেপশন এই কারণে, কারণ লাস্ট 2-3টে ইলেকশন বা সিন্স 2014 আমরা এটা দেখে আসছি। 26 দলের গঠবন্ধনকে মানুষ কেন ভোট দেবে? 26 দলের গঠবন্ধন ভোট চাইতেই যাবে না। 26 দলের গঠবন্ধন তারা সিট শেয়ারিং করবে এমন কথা কোথাও বলেনি। একমাত্র হতে পারে কংগ্রেস যদি 150 পায়, তাছাড়া কোনো জোট হবে না, কংগ্রেস পাবে না। প্রবাবলি 52 পেয়েছে, 70 পেতে পারে। দেখো অর্কদা, আমি তোমাকে বলছি, যদিও আমার যা বয়স আর তোমার যা, তোমরা এখানে খাতা খুলতে পারবে না। আমি তোমাকে এটা কিন্তু শুনলেও খারাপ লাগবে। ইউ ট্রাই টু চেঞ্জ ইউর পলিটিক্যাল পজিশন। না, ইউর ইয়াং ম্যান, না, আমার জীবন পড়ে আছে। আমার কথা হচ্ছে, যদি পলিটিক্সে থাকতে চাও, পলিটিক্সে লেফট থাকবে। বামপন্থীদের বাঁচতে গেলে ডানপন্থী হতে হবে। এটা ইন অর্ডার টু সার্ভাইভ, লেফট হ্যাজ টু টার্ন রাইট। বা সোশ্যাল ডেমোক্রেট, বাট দ্য মেইন পয়েন্ট ইজ ইউ হ্যাভ টু টার্ন লেফট। তার কারণ অর্কদা, কথা খুব পরিষ্কার, মানুষ কিন্তু 1, 2, 3টে ভোট ভারত পাকিস্তান, ভারত চায়না, হিন্দু মুসলিম ইত্যাদি করে দিতে পারে, এর বেশি কিন্তু অর্কদা উঠবে না। আচ্ছা, তোমাদের দল তো 64 সালে তৈরি হয়েছে, 60 বছর হতে চললো। হ্যাঁ, বিজেপি তৈরি হয়েছে 80 সালে। বিজেপি ভারতবর্ষে 38% ভোট পায়, 12টা রাজ্যে ক্ষমতায়।
তাহলে বিজেপির সব কর্মসূচি মানুষ তার এই ৮০ থেকে ৪৩ বছরে বিজেপি এতটা এক্সপ্যান্ড করলো, তোমরা করতে পারলে না। এত গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের কথা বলো। ইউ হ্যাভ টু লার্ন ফ্রম দ্য মিস্টেকস। অবভিয়াসলি আমরা সেটা করছি। অন্যভাবে ভাবতে হবে না, অন্যভাবে ভাবছি ওর কথা, কিন্তু অন্যভাবে ভাবার এটা মানে নয় যে কালকে আজকে রাত অবধি আমি রাত্রিবেলা দেখছি মোদি দাঙ্গাবাজ আর মমতা ব্যানার্জি ঘুষ নেয়, কাল সকালবেলা হঠাৎ উঠে আমার মনে হয়ে গেল না মোদির হাতে আর রক্ত নেই আর মমতা ব্যানার্জির হাত একেবারে ধোয়া তুলসী পাতা হয়ে গেছে, তাহলে ডালমে মোদিকে দাঙ্গাবাজ বললে গুজরাটের মানুষ বলতে থাকে। আমি তোমাকে কোট আনকোট বলছি, ধরো আজ রাতে আমি ঘুমোতে যাওয়ার সময় মনে করছি যে মোদির হাতে রক্ত লেগে রয়েছে আর মমতা ব্যানার্জির হাতে ঘুষের টাকা লেগে রয়েছে। পরের দিন সকালে উঠে মনে করছি না মোদি ওয়াশিং পাউডার মেখে নিয়েছে হাতে আর মমতা ব্যানার্জির হাত ধোয়া তুলসী পাতা হয়ে গেছে। নিজের পলিটিক্যাল অস্তিত্ব বাঁচানো ছাড়া এই কাজ কেউ করবে না। তাহলে বুঝতে হবে যে এটা একটা ব্যাংক্রাফট পলিটিক্স চলছে এবং সেটা বাস্তবে চলছে। এবার তুমি আমাকে যে কোয়েশ্চেনটা করলে যে সায়ন এটা 1964 ছেড়ে দাও, 1920 সাল অবিভক্ত কমিউনিস্ট পার্টি, সে অবিভক্ত কমিউনিস্ট পার্টি আজকে 100 বছর পেরিয়ে চলে গেল, তোমরা সংসদীয় রাজনীতিতে কেন পিছিয়ে রয়েছো, কিসের জন্য পিছিয়ে রয়েছো, তা নিয়ে যে আলোচনা এবং তার যে আন্ডারস্ট্যান্ডিং থেকে আমাদের কনক্লুশনে পৌঁছানো, অবভিয়াসলি সেটা হচ্ছে। বাট এটাও ঠিক যে পপুলিস্ট পলিটিক্স বিজেপি করতে চেয়েছে বা করতে পেরেছে এবং সেখানে তারা বলতে পারো মানে অবভিয়াসলি তারা গেইন করেছে পপুলিস্ট পলিটিক্সে, আমরা পপুলিস্ট পলিটিক্স করি না, ফ্যাক্ট। এবারে সেখান থেকে আমাদের কি করে বেরিয়ে আসতে হবে, কি কি আমাদের লেখনা ছিল, এই ছিল না ছিল, সেখান থেকে আমরা আলোচনা করছি যে দেখো একটা সময় ছিল সিপিএম এর সব সাদা চুল হয়ে গেছে, সিপিএম এর আর কিচ্ছু নেই, সিপিএম বৃদ্ধতন্ত্রে ধপধপ করে ধুকপুক করছে, তো শুনেছি একটা সময়। দেশের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ এবার মেন স্ট্রিম, দেশের অন্য রাজ্যগুলো যে রাজনীতির ধারা ন্যাশনাল মেন স্ট্রিমের সঙ্গে যুক্ত হতে চাইছে। আমি সেই জন্য বললাম তুই একটা ইয়ং ম্যান, ব্রাইট ইয়ং ম্যান, ভালো অ্যাডভোকেট, তুমি স্টিল ইন দ্য লেফট। বিকজ আই বিলিভ ভারতবর্ষের সংসদীয় ব্যবস্থা এবং ভারতবর্ষের সংবিধান ইত্যাদি করে যা রয়েছে তাতে ভারতবর্ষের যে সোশিও ইকোনমিক কন্ডিশন বা যা কিছু তাকে যদি সারভাইভ করতে হয়, লেফট ইজ দ্য ওনলি অল্টারনেটিভ। যদি খুব লেফট নাও হয় তাতে লেফট অথবা কংগ্রেস ইত্যাদির একটা কম্বিনেশন বা একটা সেকুলার মাইন্ডসেট ফোর্স তার একটা চালাতে পারে। তুমি কানাইয়া কুমারের মতো কংগ্রেসেও যেতে পারো। এটা আমার মনে হচ্ছে সর্বভারতীয় দলে থাকো, এটা আমার পার্সোনাল সাজেশন। আবার সিপিএম সর্বভারতীয় দল, ও ভাবে সর্বভারতীয় ভাবনা আন্তর্জাতিক আসলে অর্কদা আসলে আসানসোলে পড়ে নেই। অর্কদা যদি আবেভাবেই আমরা শুধু সর্বভারতীয় দল হতাম তাহলে তৃণমূলের মতো আমরা আঞ্চলিক দল হয়ে যেতাম। আঞ্চলিকই নো, দ্যাট ইজ ফ্যাক্ট। আমরা যদি আঞ্চলিক হতাম আমাদের প্রতি কোনো ভালোবাসা নির্বাচন কমিশনারের নেই বা ইলেকশন কমিশনের নেই যে আমাদেরকে সর্বভারতীয় স্ট্যাটাস দেবে, বাট দ্যাট ইজ ফ্যাক্ট। আমরা মানি আর না মানি, ত্রিপুরাতে এখনো অবধি আমরা হচ্ছে অপোজিশনের একটা বড় স্টেক হোল্ডার। আমরা মানি আর না মানি কেরালাতে আমরা ক্ষমতায়, আমরা মানি আর না মানি স্ট্যালিনের সাথে আমরা পাওয়ার শেয়ার করছি, আমরা মানি না মানি এই মুহূর্তে ভারতবর্ষের 14 থেকে 15টা রাজ্যের আইনসভার মধ্যে আমাদের প্রতিনিধি রয়েছে। এবার তুমি যদি বলো সায়ন সংখ্যার নিরিখে অবশ্যই আমরা কম। এবার তুমি যদি বলো সায়ন আগামী ভবিষ্যৎ কি হতে পারে, আমরা বিশ্বাস করি, আমি ড্যাম কনফিডেন্ট, আমি তোমাকে বলছি। কারণ না হলে আমাদের জেনারেশনের এই এত ছেলে মেয়েকে তুমি দেখো, আমাদের চোখের সামনে কি কি নেই বলো তো অর্কদা? তুমিও খুব ভালো করে জানো যে যা তুমি দেখো আমাদের এই জেনারেশনটায় যা অফার ইত্যাদি ইত্যাদি সব কিছু আসে, আমরা তো জীবনে কোনোদিন ক্ষমতার মানে এও দেখিনি। কনক্লুডিং, মাও জামানার অনেক কিছু ইয়াংসির জলে ভাসিয়েছে চীন, তোমাদেরও অনেক কিছু ভাসিয়ে নতুন স্বপ্ন দেখাতে হবে, নইলে কোনো কি বলবো আর কি ফিউচার নেই। ফিউচার ইজ ভেরি ব্ল্যাক, এটাই বক্তব্য আমার। সেটা ফ্যাক্ট, কিন্তু কি ভাসাবো আর কি রাখবো সেটা একটা বড় প্রশ্ন এবং বড় আলোচনার জায়গা। প্রশ্ন হচ্ছে যেটা দাঁড়িয়েছে, আমরা কোথায় গোল খাচ্ছি। যদি তুমি একদম বাংলায় জিজ্ঞেস করো যে সায়ন তুমি কোথায় গোল খাচ্ছ, আমার মনে হয়েছে আমরা পয়সাতে গোল খাচ্ছি, টাকা পয়সায় গোল খাচ্ছি। তুমি যদি বলো সায়ন তোমরা আর কোথায় দাঁড়িয়েছো, আমরা মিডিয়া সাপোর্টে গোল খাচ্ছি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তুমি যদি বলো সায়ন এর বাইরে আর কোথায় গোল খাচ্ছ, এর বাইরে খুব বিশেষ, এর বাইরে গোল খাচ্ছি। আমি কিছুদিন আগে বিশ্বনাথ স্যারের একটি ইন্টারভিউ দেখছিলাম একটি অন্য চ্যানেলে, এবং উনি যা বলেছেন তা যদি বাস্তব হয় অর্কদা, তাহলে আমি তোমাকে বলছি বিকেলবেলা স্টুডিওতে তুমিও আমাকে ডেকে প্রশ্ন করবে না, কেউ করবে না, কালু ভুলু মোস্তান ইত্যাদি হাত কাটা কান কাটা ঘুরে বেড়াবে, সেখানে তুমি বুম নিয়ে যাবে, তোমাকে মুন্না ভাই MBBS এর মতো উত্তর দেবে। বিশ্বনাথ স্যার ওখানে বলছেন যে
আরাবুল ইসলামের অল্টারনেটিভ তোমাকে তৈরি করতে হবে। আমি বলছি হয়তো পরিস্থিতির ডিমান্ড তাই, কিন্তু তা যদি হয় অর্কদা, পশ্চিমবাংলার রাজনীতির যে সংস্কৃতি, আমি তোমাকে এত বিস্তারিতর মধ্যে যাচ্ছি না, দিনের শেষে কোথায় গিয়ে আমরা দাঁড়াবো তুমি বলো তো? যে আরাবুলের অল্টারনেটিভ, শওকতের অল্টারনেটিভ, অনুব্রতর অল্টারনেটিভ। অল্টারনেটিভ মানে ভালো কিছু নয়, মানে ওর একটা আরাবুল আছে, তোমার একটা কাইজার গোছের কিছু একটা থাকতে হবে যাতে ওরা লড়ে নিতে পারে। কিন্তু দেখো ভাঙড় যা লড়লো, আমি তোমাকে বলছি কুর্নিশ ভাঙড়ের লড়াই, কোথায় কে দেখেছে গো এই লড়াই? বাসন্তী হাইওয়ে দিয়ে যদি তুমি এক্ষুনি যাও, সায়েন্স সিটিতে যদি তুমি ঢোকো, বিস্তীর্ণ বাসন্তী হাইওয়ের এপার ওপার কোথাও ভোট হয়নি, এক্সেপ্ট ভাঙড়ের ওইটুকু পার্টকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছিল। আমাদের লোকজন তো নাছরবান্দা হয়ে সেখানে বসেছিল, প্রাণ গেছে, জান গেছে, তাও তো লড়াই থেকে সরে আসেনি। ফলত আমার মনে হয়, যেটা আমাদের মনে হয়েছে, এবং আমি বিশ্বাস করি এটা তোমারও মনে হওয়া, দেখো বুদ্ধদেব ভট্টাচার্য এই নতুন কিছুই কিন্তু করতে চেয়েছিলেন। আমি জানি না তুমি হয়তো একমত হবে, বা সবাই আমরা একমতই হই। এবং সামহাউ আমাদের দক্ষিণপন্থী রাজনীতিবিদরা ভেবেছিলেন যে বুদ্ধদেববাবু বা তার ক্যাবিনেট যদি এখানে ফ্রুটফুল জায়গায় চলে যায়, মানে ইফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ক্লিকড ফর ওয়েস্ট বেঙ্গল, দেন ওয়েস্ট বেঙ্গল থেকে লেফটকে সরানো সত্যি মানে আজীবনের মতো ডিফিকাল্ট হয়ে যাবে। এবং প্রবাবলি সেই জন্য আমরা শিল্পকে বিসর্জন দিয়ে, এবং সবচাইতে মজার বিষয়, আমাকে সংবাদ মাধ্যমে জিজ্ঞাসা করে আমাদের বন্ধু বান্ধবদেরকে, আমাদের কমরেডদেরকে, তোমরা শিল্প বিরোধী। আমি তো দেখি, আরে ভাই, আমি তো ছোটবেলা থেকে বড় হতে হতে দেখলাম মমতা ব্যানার্জি শিল্প তাড়ালো, তুমি আমাকে কেন বলছো আমি শিল্প বিরোধী? ফ্যাক্ট ইজ ভেরি ক্লিয়ার, ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার বুকে, আমি যে কথা বলে, তুমিও শেষ করো, আমি যে কথা বলে গোটাবো আমরা নিশ্চয়ই, অর্থনৈতিক সামাজিক প্রেক্ষাপটটা পাল্টেছে। ৭৭ সালে আমরা যাদের হাতে জমি তুলে দিয়েছিলাম, তাদের পরিবারের লোকের অর্থনৈতিক যে স্ট্রেচারটা ছিল সেটা পাল্টেছে। সেটা মাথায় রেখে নীতি নির্ধারণ আমাদেরকে করতে হচ্ছে। ১, ২, একটা বিশাল বড় অংশের নবযৌবন বা একটা নিউ কামার্স, তারা পলিটিক্সে ইমার্জ করেছে, তাদের কথা মাথায় রেখেও করতে হচ্ছে। বাট লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার কোথাও গিয়ে মনে হয়েছে, ইন্টারভিউ শেষে বলছি, শুভেন্দু অধিকারীও কি বিজেপির সব লিডারশিপের ওপর আস্থা রাখতে পারছেন, বা শুভেন্দুদাও কি মনে করতে পারছেন যে না এই লিডারশিপ চাইছে? প্রবাবলি না। যদি চাইতেন তাহলে শুভেন্দু অধিকারী বলতেন না যে বিজেপি হোক বা অন্য কোনো মঞ্চ হোক, আপনি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করুন। সামহাও শুভেন্দু অধিকারী নিজেও বুঝতে পারছেন যে কথা এতক্ষণে আমি তোমাকে বললাম, উঠছে কোমর অবধি, কিন্তু মাথা অবধি আর পৌঁছচ্ছে না। ওর কথা। থ্যাংক ইউ। এতক্ষণ কথা বললাম তরুণ আইনজীবী, তরুণ সিপিআইএম নেতা সায়ন ব্যানার্জির সঙ্গে। সব প্রশ্নের খোলামেলা উত্তর নিজের মতো করে দিল সায়ন।